সংলাপ প্রতিদিন অনুষ্ঠান থেকে আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে রাজনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকের অনুষ্ঠানে আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা মূলত তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুইজন অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, আর একজন অতিথি আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দেবেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন, আছেন সিনিয়র সাংবাদিক সোরাব হাসান। স্বাগত আপনাদের দুইজনকেই। রতন ভাই, আপনাকে অনেকদিন পর পেলাম। একেবারে শুরুতেই একটু ছোট করে শুনতে চাই যে আপনি আসছেন, রাস্তায় নিশ্চয়ই টের পেয়েছেন যানজট। এটার মূল কারণ হলো তেজগাঁ শিল্প এলাকায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় নেমেছে। এই পাশাপাশি আমরা জানি যে আশুলিয়াও শিল্প কারখানায় এরকম চলছে একটা আনরেস্ট অবস্থা। আমাদের কাছে এ পর্যন্ত তথ্য যে ৭৯টি শিল্প কারখানা আজকের দিনে বন্ধ রাখছে। ছোট্ট করে যে শুনতে চাই যে একটা নতুন সরকার আসার সাথে সাথেই এরকম দাবি দাবা নিয়ে রাস্তায় নামা হচ্ছে কেন? এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? ধন্যবাদ। যে কোনো পরিবর্তন অনেক নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে। ১৫টা বছর মানুষ মনে করেছিল যে এই ব্যবস্থার আর বোধহয় পরিবর্তন হবে না। কখনো মানুষ চুপ করে থেকেছে, কখনো মানুষ ভয় পেয়েছে, কখনো মানুষ অপমান সহ্য করেও হয়তো নিজেকে মানে সন্তুষ্ট রাখবার মতো করে বলেছে এরকমই হয়, এভাবে মেনে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখন ছাত্রগণ অভ্যুত্থান, তার সঙ্গে বিপুল পরিমাণ শ্রমজীবী মানুষ যুক্ত হয়ে গেল, আপনারা দেখেছেন যে হত্যার তালিকা যদি দেখি, হাজারখানেকের মতো তার প্রায় ৫০% কিন্তু শ্রমজীবী সাধারণ মানুষ, ছাত্র, এবং তার সঙ্গে প্রায় ৯৩ জন আছে শিশু। আমাদের প্রথম আলো থেকে যে তালিকাটা আছে ৯৩ জন মতো শিশুদের মধ্যে আবার ৬০ জনের মতো আছে শ্রমজীবী শিশু। তার মানে কী পরিমাণ মানুষ অকাতরে জীবন দিয়েছে এবং কেন রাস্তায় নেমেছিল। রাস্তায় নেমে আমার তো ছাত্র জীবনের একটা অভিজ্ঞতা আছে যে ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের। সরফ হাসান ভাইয়ের হয়তো আরও একটু পুরনো অভিজ্ঞতাও আছে। ৬৯-এর গণ অভ্যুত্থান অনেকে দেখেছে, ৯০-এরটা দেখেছে, কিন্তু এবারের গণ অভ্যুত্থান একটা অভূতপূর্ব জাগরণের মতো। অবরুদ্ধ আবেগের একটা বিক্ষুব্ধ বহিঃপ্রকাশ ঘটেছিল, যে কারণে দেখুন থানা পুড়েছে, গণভবন মানে আক্রান্ত হয়েছে, স্থাপনাগুলো আক্রান্ত হয়েছে, ফলে মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু ক্রোধ তো আর শেষ কথা নয়, তারপর তো আবার নির্মাণের প্রশ্নটাও আসে। কিন্তু যখন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে শুধু পদত্যাগ নয়, দেশত্যাগের ঘটনাটাও ঘটলো, তখন দুটো বিষয় এখানে হলো। একটা হলো যারা অনেক দিন কথা বলতে পারেনি তারা মনে করলো যে তাদেরও কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত তারা একটা দৃষ্টান্ত হিসেবে নিয়েছে যে ধরুন সচিবালয়ের ভিতরে ছাত্ররা ঢুকে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা স্থগিত করাতে পারলো। তারা মনে করলো এরকম কোথাও ঢুকে বসে পড়তে পারলেই বোধহয় দাবি আদায় করা যাবে। একটা হলো অনেক দিন করতে না পারার অনেক দিনের মানে চাপা দুঃখ কিছু আছে, আবার সাথে সাথে একটা নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। আর শিল্পাঞ্চলের যে কথাটা বললেন, শিল্পাঞ্চলে আমরা মনে করি ৩ ধরনের সমস্যা হয়েছিল। প্রথম সমস্যা হচ্ছে যে অনেক দিন মজুরি নিয়ে শ্রমিকদের একটা অসন্তোষ ছিল। নভেম্বরে আপনারা জানেন যে ৪ জন শ্রমিক মজুরির জন্য জীবন দিয়েছিল ২০২৩-এর নভেম্বরে। তারপরে বেশিরভাগ ফ্যাক্টরিগুলোতে দেখা যায় কিছু অসন্তোষ ছিল যে ১ মাস ২ মাস বেতন বাকি থাকে, সেটা নিয়ে একটা সমস্যা। কিছু মালিক অস্বাভাবিক সম্পদের মালিক এবং অতিরিক্ত কর্তৃত্বের মালিক, তারা দেশ ছেড়ে পালিয়েছে। ফলে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে অনিশ্চয়তা থেকে, যে তাদের বকেয়া মজুরি পাবে তো, মালিক যে পালিয়েছে এখন চাকরির কী হবে। সেখান থেকে একদল এসে রাস্তায় যে তাদের চাকরির নিশ্চয়তা। আরেকটা দেখেছেন ঝুট ব্যবসা এবং লেফট ওভার ম্যাটেরিয়ালসের একটা ব্যবসা নিয়ে একটা সবসময় ওখানে থাকে। এবং শিল্পাঞ্চলে কিছু কিছু বাহিনী থাকে যারা কোটি কোটি টাকার এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, তারাও একটু হাত বদলের ব্যবস্থা বদল করতে আমরা এসেছিলাম, এখন দেখা যাচ্ছে হাত বদলের একটা শুরু হয়েছে। আর আরেকটা হয়েছে কিছু কিছু খুব পরিকল্পিত জায়গায় কিছু কিছু ঘটনা ঘটেছে যে দাবিগুলো ঠিক ট্রেড ইউনিয়নের দাবির সঙ্গে মেলে না, সেরকম দাবি নিয়েও কিছু নেমেছে। সব মিলে শিল্পাঞ্চলের বিষয়টাকে আমরা ৩টে ভাবে দেখেছি। একটা হলো শ্রমিকদের আসলে ন্যায্যই দাবি আছে, আরেকটা ছিল যে শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করে একদল তাদের ব্যবসা বাণিজ্য করতে চায়, আরেকটা হচ্ছে এর মধ্যে কিছুটা রাজনৈতিক মানে ফ্লেভারও আছে। আমি শুনবো, দেখি একটু সোরাব হাসান আপনার কাছে শুনতে চাই। নিশ্চয়ই আপনি বলবেন শ্রমিক অসন্তোষ, এই আন্দোলন, রাস্তায়
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন, এসব বিষয় নিশ্চয়। তার সাথে একটু যদি যোগ করি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের 1 মাস পূর্ণ করেছে গতকাল, একটু যদি মূল্যায়ন শুনি আপনার কাছ থেকে। না, প্রথমত হচ্ছে যে রাজিকুজ্জামান ভাই যেভাবে বললেন যে কেন এই ক্ষোভের বহিঃপ্রকাশ, 15 বছরের অবরুদ্ধ অবস্থা, 15 বছর যদি না বলি 10 বছরের, এবং 7 জানুয়ারির পর থেকেই তৎকালীন সরকার এটি আমলে নেয়নি বা উপলব্ধি করতে পারেনি, কিন্তু একটা অস্থিরতা, একটা অস্বাভাবিক পরিস্থিতি চলে আসছিল। সেই চোরাচালানের দায়ে সংসদ সদস্য কলকাতায় নিহত হওয়ার থেকে পরের ঘটনা, বেরোজির কাণ্ড, আজিজ কাণ্ড, মতিউর কাণ্ড, আবেদ আলী কাণ্ড ইত্যাদি, কিন্তু সরকার কোনোটাই আমলে নেয়নি, মনে করছে সব কিছু। তারপর যে কোটা আন্দোলন, জনবিস্ফোরণ হলো। সরকার 3 দিন সরকার ছিল না দেশে, 8 তারিখ দায়িত্ব নিলেন। তখন মানুষের মধ্যে একটা হচ্ছে যে এই যে অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসছে, অবরুদ্ধ অবস্থার অবসান হয়েছে, সুতরাং মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি, এক ধরনের প্রত্যাশা জেগেছে, আবার শঙ্কাও জেগেছে কি হবে না হবে, যেটি এই তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ। এখন সরকার এখানে যদি অনেক ক্ষেত্রেই সরকারের দৃশ্যনীয় যে সাফল্য বলি বা কাজ বলি, সেটি আমরা লক্ষ্য করি। যেমন ছাত্র আন্দোলনের জড়িতদের বিরুদ্ধে যে মামলা ছিল, সে মামলা একে একে প্রত্যাহার করা হচ্ছে। আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল এবং তার দণ্ডও বাতিল করা হয়েছে। ব্যাংকিং খাতে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক শৃঙ্খলা আনার জন্য রাহুমুক্ত করা হয়েছে। ব্যাংকগুলো এত তাড়াতাড়ি কিভাবে যে রাহু যে চলে গেল, হ্যাঁ রাহু চলে গেল, আসলে নিয়ে চলে গেল, কোনো রাহুই কিন্তু সেটার কি হবে? কোনো রাহুই কিন্তু উপস্থিত রাহু হচ্ছে না, এর সব রাহুই কিন্তু অদৃশ্য। যে কারণে আমরা দেখি যে কে কত লাখ কোটি টাকা পাচার করেছে, আবার ব্যাংকে যে ঋণ নিয়েছে তার মানে যে তার যে সম্পদ, তার অর্ধেকও হবে না, বা 3/4 বা 4 ভাগের 1 ভাগ হবে। কিন্তু এই শ্রমিকদের অসন্তোষ, শ্রমিকরা যে এরকম ক্ষুব্ধ হতে পারে, দুটি ব্যাপারে আমি মনে করি সরকারের দুর্বলতা লক্ষণীয়। অভিজ্ঞতা না থাকার কারণে হতে পারে। একটা হচ্ছে শিক্ষাঙ্গন, আরেকটা হচ্ছে শিল্পাঞ্চল। শিল্পাঞ্চলে পুলিশ এখনও সক্রিয় হয়নি, সাধারণ পুলিশও হয়নি, শিল্প পুলিশও হয়নি। সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটতে পারে, সরকারের আমলে নিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যেমন সরকার কিন্তু বেশ ঢাকঢোল পিটিয়ে, বেশ আওয়াজ দিয়ে বলল যৌথ অভিযান, কিন্তু যৌথ অভিযান দেখলাম যে অস্ত্র উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যৌথ অভিযান কিন্তু অস্ত্র উদ্ধারের জন্যই, অস্ত্র উদ্ধারের জন্য, কিন্তু শিল্পাঞ্চলে শান্তি রক্ষার জন্যও শিল্পাঞ্চলেও কিন্তু সেনা মোতায়েন আছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাকে একজন তৈরি পোশাক শিল্পের মালিক বললেন যে আশুলিয়ায় একটি সেনা যান, মানে একটা জিপ আছে, ওখানে কয়েকশো কারখানা, হাজার হাজার শ্রমিক, তো একটা যান কি করবে? এটি একটি। দ্বিতীয় যে শ্রমিকদের যে ন্যায্য যে দাবি, সেই দাবির ব্যাপারে মালিক এবং সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা আসা উচিত ছিল। শ্রমিকদের প্রতিনিধিত্ব করে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক হওয়া উচিত ছিল। উপদেষ্টারা আগের মতোই কেন আওয়ামী লীগের সরকাররা শ্রমিকদের ডেকে নিতে সচিবালয়ে? আমরা আশা করেছিলাম যে এই সরকারের উপদেষ্টারা শ্রমিক অঞ্চলে যাবেন, শ্রমিকদের সাথে কথা বলবেন, শ্রমিক নেতাদের সাথে কথা বলবেন, মালিকদের সাথে কথা বলবেন, ত্রিপক্ষীয় বৈঠক হতে পারত। এবং সেই বৈঠকটা আমার মনে হয় না নিরাপত্তার কোনো সমস্যা হতো। শিক্ষাঙ্গন, মানে যদি বলি যে আমরা কিন্তু প্রায় 2.5 মাস হতে যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কোথাও অনলাইনে ক্লাস চালু হলেও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, সরকারি বিশ্ববিদ্যালয়। তো এই যে ক্ষতি, অন্য ক্ষতি পুষিয়ে দেওয়া যাবে, জীবনহানি এবং শিক্ষার যে ক্ষতি, এটি কোনোভাবে পোষানো যাবে না। তো সেক্ষেত্রে, এবং আজকে যে ঘটনা, আচ্ছা পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি কি দাবি? শিক্ষা 6 দফা। এখন শিক্ষা উপদেষ্টা খুবই সজ্জন, বিজ্ঞ এবং পণ্ডিত মানুষ,
এবং তিনি শুধু অর্থনীতিবিদ নয়, তিনি ছবি আঁকেন, কবিতা লেখেন, সুতরাং তার বহুমুখী প্রতিভা। কিন্তু এত সজ্জন মানুষ, তিনি ধমক দিয়েও কাউকে কথা বলতে পারেন না। কিন্তু সরকার তো তার নিয়মে চলবে। সেক্ষেত্রে আমি মনে করি এই দুই ক্ষেত্রেই সরকারকে শক্ত হতে হবে, এবং শক্ত মানে নির্দয় নয়, শক্ত হওয়া নির্দয় নাই নিশ্চয়ই। আমি আমার মনে হয় একটু রাজীব জামান রতন ভাইয়ের কাছে আর একটু যাই। রতন ভাই, আমি যে প্রশ্নটি এখানে করেছিলাম যেটা হলো যে এই সরকারের মাস পূর্তি হয়েছে গতকাল, আপনার মূল্যায়ন যদি একটু শুনি। এক মাস খুব বড় সময় নয়, কিন্তু বড় এক সময় মাস একটা নিশ্চয়ই না বড় যাত্রা সময়। শুরুর জন্য একেবারে কম নয়। তা যাত্রা শুরুতে যদি আমরা যে বিষয়গুলো নিয়ে 15 বছর যন্ত্রণা ভোগ করেছি, বিশেষ করে 2014 পর থেকে 10 বছর যে মানুষ মানে অত্যাচারিত হয়েছে এবং অপমানিত হয়েছে, এই দুটো জায়গাকে যদি মানে বিবেচনা রাখতো, অত্যাচারিত হয়েছে কিভাবে? হামলা মামলায়। মামলাগুলো ছিল অজ্ঞাতনা নামে বিশাল সংখ্যক মানুষকে মামলার আসামি করে দেওয়া, আর যে অপরাধ করে নেই সেই অপরাধের জন্য তাকে মামলায় জড়িয়ে ফেলা। বা যে ঘটনা ঘটেই নাই, ঘটেনি। গায়েবী মামলা। গায়েবী এবং ওই গায়েবী মামলায় আবার পুলিশও একটা বাণিজ্য করার সুযোগ পেয়ে। তো সর্বশেষ এই যে আপনার এখানে একটা ছবি দিয়েছেন যে সাইদ মারা যাওয়ার পরে সাইদকে গুলি করে মারা হলো, কিন্তু আসামি করা হয়েছিল আন্দোলনকারী একজন 17 বছর 10 মাস বয়সী একজন ছাত্রকে। এরকম ঘটনা ছিল। এখন যদি 5ই আগস্ট না হতো, তাহলে ওই ছেলেই তো হত্যার আসামি হিসেবে তার বিচার হতো। হ্যাঁ নিশ্চয়ই। এখনো যদি এরকম হয়, আচ্ছা সালমান রহমানকে কেন হত্যা মামলার আসামি করতে হবে? তাকে তো ব্যাংক লুটের জন্য, শেয়ার বাজার লুটের জন্য এগুলো অনেক অভিযোগ আছে। কিংবা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তাকে কেন শুধুমাত্র একজন হকার হত্যা কিংবা অমুক হত্যার জন্য আসামি করতে হবে? তিনি কিভাবে ক্ষমতায় থেকে আমাদের রাষ্ট্র, প্রশাসন এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, এবং সবচেয়ে বড় কথা তিনি যে তার শপথটাও ভঙ্গ করেছিলেন, তো সেগুলোর ব্যাপারে না তার বিচারের আটগড়ায় দাঁড়ানো উচিত। কিংবা আইনমন্ত্রী, তাকে কেন খুনের মামলার আসামি করতে হবে? তিনি আইনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে একটা স্বৈরাচারী ব্যবস্থাকে যুক্তিসঙ্গত করে গড়ে তুলেছিলেন। ফলে যিনি যে অপরাধ করেছেন তাকে সেই অপরাধের জন্য দায়ী করে মামলা করলে তখন বুঝতে পারতাম যে আমাদের একটা ট্রান্সফরমেশন হচ্ছে। কিন্তু এই জায়গায় মনে হলো যে একটা দুর্বলতা থেকেই গেল। ওই একই রকমই মনে হচ্ছে অনেকের কাছে, এটা বোধহয় প্রতিশোধমূলক। আমরা তো প্রতিকার চেয়েছিলাম, প্রতিশোধের চেয়ে তো প্রতিকারটা বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ব্যাংকগুলো যে এত খালি হয়ে গেছে, বিশেষ করে শেষের যে 6 মাসের যে রিপোর্ট, ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতি, বৈদেশিক মুদ্রার ঋণের স্থিতি যা ছিল, জাস্ট এই জুনে এসে এই 6 মাসের মধ্যে যে এত অস্বাভাবিকভাবে আমাদের বৈদেশিক মুদ্রা নাই হয়ে গেল। আচ্ছা, দুটো কারণ। একটা হচ্ছে যে কারা এটা করলো, বাংলাদেশ ব্যাংকের কোন নিয়মে এটা করা সম্ভব হলো, সেই নিয়মটাকে খুঁজে বের করা এবং এই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করা। আজকে আমরা শুনছি যে 30,000 কোটি টাকা ফেরত আনা হচ্ছে, এরকম শুনছি। এই যে আমরা যারা দেশের অভ্যন্তরে দুর্নীতির জন্য যারা গ্রেপ্তার হয়েছেন, সেই শুধু দুর্নীতির জন্য গ্রেপ্তারটাই যথেষ্ট নয়, তাদের ওই দুর্নীতির টাকাটা ফেরত আনার দরকার। কারণ এই যাবৎকাল বাংলাদেশে বহু এরকম দুর্নীতি জায়গায় গ্রেপ্তার হয়েছে। এটা তো একটু কঠিন কাজ না, আমি বিদেশেরটা যদি পরেও হয়, জি, দেশের অভ্যন্তরে যেটা আছে সেটাও একটু করা দরকার। 3 নম্বর যে বিষয়টা আমাদের একটু দেখা দরকার, যে আমাদের এখানে প্রশাসনিক দুর্নীতিগুলো যেগুলো হয়েছে, আমাদের গত 52 বছরে আমাদের প্রশাসকরা, আমাদের যারা নাম প্রশাসক হয়েছিল, হওয়ার কথা ছিল প্রজাতন্ত্রের কর্মচারী, তারা সমস্ত দায় দায়িত্বের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। হ্যাঁ, তাদের আয় কত এবং ব্যয় কত তার কোনো হিসাব নিকাশ ছিল না। ওই জায়গাগুলো একটু কঠোরভাবে দেখা দরকার, কিছু অন্তত শাস্তির মধ্যে দেখা দরকার। যে কিছুদিন আগে যিনি যে বেতন পেতেন তার চাইতে বহুগুণ খরচ করার যে সামর্থ্য তিনি কোথায় অর্জন করেছিলেন, সেই বিশেষ ব্যক্তিগুলোকে কয়েকটাকে যদি চিহ্নিত করে ধরা যেত তাহলে একটা ব্যাপার হতো। আর হলো যে সিন্ডিকেটের কথা আমরা শুনেছিলাম, সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ে। সেই সিন্ডিকেটের হয়তো চেহারা বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয় নাই। ফলে সেই জায়গাটা যদি আবার একটু ধরা যেত তাহলে আমি মনে করছি বড় কোনো কাজ হয়তো এখন করা যেত না, কিন্তু এই কাজগুলো একটু ধরা দরকার। যে হ্যাঁ, দৃশ্যমান দুর্নীতি এবং দুঃশাসন, এই দুইটার জায়গায় একটা পদক্ষেপ শুরু হয়েছে। তারপরে মানুষের মধ্যে এই আশ্বাস এবং আস্থার জায়গা, যেটা সৌরভ ভাই বললেন, যে শ্রমিকরা যখন অসন্তুষ্ট হয়ে রাস্তায় নামে, ছাত্ররাও যখন নামে, তখন তাদের কাছে যাওয়া,
আমরা তো আন্দোলনের মধ্য দিয়ে এই ক্ষমতা এসেছি। আন্দোলন করবেন, আন্দোলনের গণতান্ত্রিক যেটা অধিকার তো বৈশিষ্ট্য আছে থাকবেই। সেটা সবার থাকবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে একটু সময়ও দিতে হবে। এই কথাটা যদি তাদের সঙ্গে ইন্টারাকশন হয়, তারা বুঝতো যে তাদের দাবিটাকে তারা রিকগনিশন দিয়েছে, তাদের বেদনাটাকে তারা মনে করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগলো। আমরা যেহেতু শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত, আমরা এখানে ছাত্র অভ্যুত্থান বলছি, ছাত্র গণ অভ্যুত্থান বলছি। এই অভ্যুত্থানে যে এত বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ মারা গেল, এখনো কিন্তু খুব ভালো এটাকে কিন্তু রিকগনিশনে নেওয়া হয়নি। ছাত্র জনতার হ্যাঁ, অভ্যুত্থান জনতার বলা মধ্যে তারা হচ্ছে। পড়ে গেছেন, জনতার কিন্তু মধ্যে সংখ্যায় পড়ে দেখুন গেছেন। হ্যাঁ। এখন রিক্সা চালক, ভ্যান চালক, আসামি মুদি যারা দোকানদার, হচ্ছে, হ্যাঁ, দোকানদার, তারপরে যে অল্প ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, এরা যে জীবনটা দিল, এর কিন্তু তিনটা বিষয় ছিল। একটা হলো ছাত্রদের মৃত্যুতে তারা ক্ষুব্ধ হয়েছে, দুই দ্রব্যমূল্যর বৃদ্ধি এবং তাদের আয় না থাকার কারণে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ ছিল তাদের, আর গত তিনটা নির্বাচনে কোনোভাবেই নির্বাচনে ভোট দিতে না পারার কারণে তাদের একটা অপমানিত বোধ ছিল। তিনটা বিষয় একত্রিত হয়ে কিন্তু এই মানুষগুলো কোনো ধরনের লিডারশিপ ছাড়াও অনেক সময় নেমে গিয়েছে। তো ফলে এইটাকে একটু বিবেচনায় নেওয়া দরকার। সৌরভ ভাই, আরেকটু বিষয় আপনার কাছ থেকে আমরা শুনি। এ বিষয়ে নিশ্চয়ই বলবেন, 1 মাসের আর কি বিষয়গুলো টাচ করা যেত সেটা তো নিশ্চয়ই আপনি বলবেন। পাশাপাশি আমি একটু বলবো যে কথাটা মানে রাজিকুজ্জামান রতন বলছিলেন, এই যে ছাত্র জনতার আন্দোলনে বহু মানুষ মারা গেছে, এখনো অনেক মানুষ আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। এই সমস্ত দিকগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন। না, তাদের একটা তো জন্য হচ্ছে যে আমাদের এটা অভাবিত, একমাত্র মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ ছাড়া এত মানুষ কোনো আন্দোলনে নিহত হননি। আর যারা মারা গেছেন তাদের তো আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু যারা আহত হয়েছে এবং যারা মারা গেছেন ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত। সরকার একটা ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছে এবং আহতদের চিকিৎসার কথা বলেছেন এবং তাদেরকে স্মরণ করার কথা বলেছেন, প্রতিটি শহীদকে। আমরা আশা করি যে তারা সেটি করবেন। আর রতন ভাই যে কথাটি বললেন যে শ্রমিক, এর মধ্যে সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মোহাম্মদ কিন্তু বলেছেন প্রায় 100 শ্রমিক মারা গেছেন, মানে শ্রমিক হিসাবে যারা পরিচিত। তারপর খেটে খাওয়া মানুষ, হকার, মানে রিক্সা চালক, অটো চালক, এই শ্রেণীর মানুষও মারা গেছে অনেক। এখন কিন্তু যে উদ্দেশ্যে মারা গেছে সেই উদ্দেশ্যটা আমরা করতে পারবো কিনা। এক হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যটা কমাতে হবে। অনাচারের বিরুদ্ধে আচার প্রতিষ্ঠা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এটি দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ অনুশীলনের পথ। 1 মাসে এটি হবে না, কিন্তু সূচনাটা যেটা মামলার ক্ষেত্রে, এটি কিন্তু আমাদের অনেককেই চিন্তিত করে, ভাবিত করে যে তাহলে কি এই মামলাগুলো আগের সরকারের মামলার মতো হাস্যকর হবে? এই মামলাগুলো টিকবে না আইনি লড়াইয়ে? যদি না টিকে তাহলে তো অপরাধীরা ছাড় পেয়ে যাবে। বরং এই গয়রহ মামলা না দিয়ে, এবং অনেক ক্ষেত্রে বাদী বলছেন যে আসামিদের চিনি না আমি, মানে যেটা হয়েছে এখন এত বড়, মানে এত জনসংখ্যার দেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনকার যে অবস্থা, সামাল দেওয়া কঠিন, কিন্তু তদারকিটা বাড়ানো উচিত। এখন সেক্ষেত্রে একসময় দেখতাম পুলিশ না পারলে র্যাব সামনে আসতো, কিন্তু এখন তো র্যাব আরও বেশি নিষ্ক্রিয়। একটা কাঠামো তৈরি করতে হবে যে কিভাবে প্রতিটি অভিযুক্তের ব্যাপারে বিচার করা হবে। মামলার ইতিমধ্যে উপদেষ্টারা কিন্তু বলেছেন যে গয়রহ মামলা নেওয়া যাবে না এবং মামলার গুণাগুণ বিচার করে নিতে হবে, অভিযোগের বিচার হলেই যেন কিন্তু মামলা না হয়, গ্রেপ্তার না হয়, কিন্তু ভয় তো থাকে। একজনের বিরুদ্ধে মামলা হলে, যেমন সাংবাদিকদের বিরুদ্ধে, তো অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়, যার হয়নি তারাও, যাদের বিরুদ্ধে মামলা হয়নি তারাও শঙ্কায় আছে, তাহলে আমি কোনো কিছু বলে বিপদে পড়বো, কোনো কিছু লিখে বিপদে পড়বো কিনা। আর আমরা একসঙ্গে কাজ করি, দেখা গেলো আমার সহকর্মী, আমার বন্ধু, তারা এই হত্যা মামলায়, হ্যাঁ, তারা যদি সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে, তার বিরুদ্ধে মামলা হতে পারে, মানহানি মামলা হতে পারে। তার না, সাংবাদিক হোক আর অন্য যে কোনো পেশাই হোক, যে অপরাধ যিনি করেন নাই তাকে সেই অপরাধ তার বিরুদ্ধে দাঁড় করানোর তো অন্যায় সেটি যেন না হয়। এখন এটা দ্রুত আমি মনে করি যে স্বরাষ্ট্র এবং আইন, এই 2 মন্ত্রণালয়ে একটা কমিটি হতে পারে বিশেষজ্ঞদের নিয়ে। সেই কমিটি মামলাগুলো
যে মামলাই হোক মানে সেটা পর্যালোচনা করবে এবং প্রথম ধাপে যে মামলাগুলো টিকবে না সেটি নিয়ে সময় ক্ষেপণ না করা। কারণ যে কোনো মামলা যদি অভিযোগপত্র দায়ের করার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, তারপর দায়ের হলে সেটার সত্যাসত্য সেটার শুনানি না, হবে। প্রাথমিক মানে একটা প্রাথমিক দীর্ঘ তদন্তেই তো প্রাথমিক এইটা- তদন্তেই এটা এই আসবে যে মামলাগুলো কি যারা হবে, যাচাই যাচাই করা বাছাই উচিত করার এবং সুযোগ এক আছে। আমি ধরনের যদি এই যেগুলো প্রসঙ্গে, যেহেতু আপনি মামলা প্রসঙ্গে আসলেন, আমি একটু যেমন রতনের কাছে একটু যাই, সেটা হলো যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মানে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেছেন যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করাটাই এখন বড় চ্যালেঞ্জ, এবং এই আলামত সংগ্রহের জন্য উনি প্রত্যেক জেলা প্রশাসক, তারপরে ডিস্ট্রিক্ট বিভিন্ন কবরস্থান, এসব জায়গায় একটি চিঠি দেওয়ার কথা বলেছেন এবং এটি সংরক্ষণে রাখার জন্য গুরুত্ব আরোপ করেছেন। তো একটু শুনতে চাই যে আসলে বিচ্ছিন্নভাবে তো অনেক ঘটনা ঘটেছে, সে আলামতগুলো অনেক স্থানে কিন্তু ময়নাতদন্ত ছাড়াও অনেকের দাফন হয়েছে। একটু যদি শুনতে চাই আপনার কাছ থেকে। এরকম একটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে যে বিপুল মানুষের মানে অংশগ্রহণটা দেখলে দেখবেন 10,000-এর উপরে আহত, তারপরে 400-র উপরে মানুষের চোখ নষ্ট হয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে আমার আলামত সংগ্রহ করাটাও একটা বড় জটিল কাজ। তারপরে যেটা বড় সমস্যা হবে যে আমাদের থানা প্রশাসন অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে গিয়েছিল, এগুলো একটা বিষয় আছে। আর আপনি যে পয়েন্টটা উল্লেখ করলেন, অনেকেই মনে করেছে মৃত্যুটাকে নিয়তির মতো মনে করে, ঠিক আছে মরে গেছে আর কী করবে, এটা নিয়ে আমি তো আর মামলা করতে পারবো না। 5 তারিখের আগে কিন্তু এরকম অনেকের ধারণা ছিল না 5 যে তারিখ সকালেও যারা মানে মারা গেছে তাদেরা তো মানে তারাও তো চিন্তা করতে পারেনি যে এরকম একটি ঘটনা পরিবর্তন আসবে। ফলে তখন তারা তাদের স্বজনদের কোনো রকমে মৃতটা দেহটাকে মানে ধর্মীয় কায়দায় হোক আর যে কোনো কায়দায় কোনো রকমের একটা সমাধিস্থ করতে পারাটাই ছিল তাদের প্রধান কাজ। ফলে সেই দিকটাকেও বিবেচনা রাখতে হবে। আর আরেকটা বিষয় যে এই সমস্ত যখন মাস কিলিংয়ের জায়গায় চলে যায়, তখন কিন্তু শুধুমাত্র ধরে ধরে একটা আলামতের মাধ্যমে এটাকে বিচার করাটা একটু মনে হয় কঠিন। এটা আইনের লোকজন ভালো বুঝবেন, এর ফলে এই ব্যাপারে আমি তো বলতে চাই না। কিন্তু আমার মনে হয় যে পুলিশ কি পরিমাণ লেথাল উইপেন ব্যবহার করেছে, অন্য বাহিনীরা এরকম ব্যবহার করেছে কিনা, লাঠির আঘাতে কারা মৃত্যুবরণ করেছে, ছুরি চাপাতি তার আঘাতে কারা মৃত্যুবরণ করেছে, এরকম ব্রড বেজ হয়তো একটা ভাগ করা যেতে পারে। তো ফলে সেটা আইনের সুনির্দিষ্ট অনুযায়ী, যেমন মার্ডার কেসের ক্ষেত্রে কার আঘাতে মৃত্যুবরণ করেছে, প্রধান আক্রমণকারী কে ছিল, এটা আবার খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে। মোটিভের চাইতে ওটা অনেক গুরুত্বপূর্ণ হয়। কিন্তু আমাদের এখানে মার্ডার কেসের আসামি অনেকগুলো হয় মোটিভ থেকে। তো তো ফলে এগুলো আইনের অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে। আমার মনে হয় যে প্রসিকিউটর সাহেব তার মতো করে সেটাকে সাজাবেন। কিন্তু আমরা যেটা দেখতে চাই যে এটাকে ব্যক্তিগত বীরত্ব বা ব্যক্তিগত প্রতিশোধের জায়গায় যেন না যায়। এটা একটা সম্মিলিত প্রতিরোধ ছিল এবং জনগণের উপর একটা পরিকল্পিত আক্রমণ ছিল। ফলে এর বেসিসটা ছিল রাজনৈতিক। এটা জমি জমা দখলের মারামারি ছিল না। কিন্তু ঘটনা ঘটার পরে আবার যে অনেক জমি জমা দখলকে কেন্দ্র করে অনেক মৃত্যুবরণ করলো, এটাকে কি বিবেচনায় নেব তাহলে? না, সেটি তো একেবারে মানে ব্যক্তিবিরোধ। ফলে সেটাও কিন্তু দেখা গেল যে 5 তারিখের পরে এই ধরনের মৃত্যু আবার বেশ খানিকটা বেড়ে গেল। ফলে এগুলো একটু জটিল হবে, আমার মনে হয় যে খুব ভালো করে একটু ভাবা দরকার এটা। মানে আলামত সংগ্রহ করা খুব কঠিন কাজ, যেহেতু ঘটনাগুলো কোনো আজকে হচ্ছে 9 তারিখ, যদি গত 9 জুলাই থেকেও ধরি, 1 মাসের মধ্যে অনেক আলামত, অনেক চিহ্ন মুছে গেছে। প্রথম আলোরই খবর, প্রথমে বোধহয় 18 জন বা তারপর 22 জন, তারপর কতজন বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যদি একটু বলি, সেটা হলো যে এই যে বেওয়ারিশ লাশের দাফন করা নিয়ে কিন্তু একটা প্রথা আছে, একটা নীতি অনুসরণ করা হয়। আমরা কিন্তু সেই কোনো নীতি অনুসরণ করতে দেখিনি তৎকালীন সরকারের নীতি নির্ধারক অথবা ওই না, এটা অন্য সরকারের সময়ও, মানে এটা হচ্ছে কি আপনার তার অংশে মানে তার দাবিদার নেই,
তা দাবিদার নেই, সেটি আমরা অন্য স্বাভাবিক সময় ধরেন রাস্তায় পড়ে থাকে অথবা নৌকা ডুবে গেল, কেউ আসলো না, তখন দু একদিন হাসপাতালের মর্গে রাখা হয়, তারপর তাকে এসে না, আঞ্জুমানে সেক্ষেত্রে মফিদুল যেটা হয় সেটা হলো যে সম্ভাব্য যদি কোনো আলামত থাকে, যেরকম তার পরিধেয় বস্ত্র, তার হাতে কোনো কিছু যদি থাকে, আংটি, চশমা, ঘড়ি এরকম, তারপরে একাধিক ছবি তুলে রাখা, বিভিন্নভাবে তার যাতে পরবর্তীতেও হলেও যেন তার আইডেন্টিটি মানে করার সুযোগ থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটাও করা হয়নি। আমাদের যে প্রশাসন যন্ত্র জি। কোনো ক্ষেত্রেই করে না। জি জি কারণ তারা হলো দায় বাঁচাতে চায়। এক হচ্ছে যে হাসপাতালে মর্গে জায়গা নেই বলে সরাতে হয়, সরাতে পুলিশে খবর দেয়, তারপর আঞ্জুমানে মফিদুলে পাঠানো হয়। এখন যে অন্যগুলো যে পারিপার্শ্বিক অবস্থাটা কিন্তু তারা আলামত দিতে পারবে, যেমন আবু সাইদ মারা গেলেন, গুলি হয়েছে, তার জায়গাটা, তার ছবিগুলো আছে, ছবি একটা বড়, সেক্ষেত্রে আমি মনে করি সংবাদ মাধ্যম, টেলিভিশন এবং পত্রিকা একটা বড় সাক্ষ্য। কারণ অনেক ক্ষেত্রে সরাসরি গুলি করতে দেখা গেছে আবু সাইদের মতো, আবার সংঘর্ষে মারা গেছে। তা সংঘর্ষে মারাটা সেটার কে কার গুলিতে মারা গেছে বের করা কিন্তু কঠিন। আর যেটা হচ্ছে যে চিহ্নিত করা, আপনি যেটা বললেন যে এই কার পরিধেয় বস্ত্র অথবা তার ব্লাড অথবা তার জিন বা ডিএনএ পরীক্ষা করে এটি বের করা, কিন্তু কে করবে? এবং যারা বেওয়ারিশ হয়ে গেছে, যারা সাধারণ মানুষ, ধরেন 5 বছর আগে ঢাকা শহরে তার বাড়ি থেকে চলে আসছে জীবিকার সন্ধানে, বাড়ির সাথে হয়তো তার যোগাযোগও নেই, মা বাবা জানেনও না যে কোথায় আছেন। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করি, আমরা কি বলে আরও উন্নত শাসনের জন্য আন্দোলন করি, কিন্তু এই মানুষগুলোর কথা ভাবি না। এই যে রাষ্ট্র সংস্কারে এত কথা হচ্ছে, সবই কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী একবার থাকবে না দুবার থাকবে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে কিনা, 70 ধারা থাকবে কিনা, কিন্তু এই যে পিছনে যে মানুষগুলো যারা সবার পিছে সবার নিচে, তাদেরকে তুলে আনার সংস্কারটা কে করবে? আমরা তো 53 বছরে করলাম না, কোনো সরকার করেনি। অন্তর্বর্তী সরকার বা পরবর্তী যারা আসবে করবে আশা করি, কিন্তু তার কিন্তু পরিকল্পনা দেখি না। আপনি যতই বলুন যে এই যে শ্রমিকরা মানে খুবই দিন যাপনের গ্লানি বহন করে, তার যাতায়াতের ব্যবস্থা নেই, তার যে বাসায় থাকে সেই বাসায় বসবাসযোগ্য নয়, মানে এক্ষেত্রে মালিকদের একটা দীর্ঘদিনের বঞ্চনা। এই বঞ্চনা থেকে আমি মনে করি অবিলম্বে সরকারের এখন যেটি করণীয়, শিল্পাঞ্চলে যাতে কোনো রকম সংঘাত না হয়, কোনো রকম অবরোধ না হয়, বন্ধ না হয় কোনো কারখানা, তাহলে কিন্তু এটা ভুল বার্তা যাবে বায়ারদের কাছে, ক্রেতাদের কাছে, এবং তারা তখন বিকল্প খুঁজবে। সেটা যাতে না খুঁজতে হয়, সরকারকে অবিলম্বে এটা হস্তক্ষেপ করবে। আশা করি কাল থেকে ঢাকা শহরের জনগণকে এই অনাকাঙ্ক্ষিত যানজটের মুখে পড়তে হবে না। 30 সেকেন্ড একটু শুনতেছি, একটু প্রত্যাশার কথা শুনে এই সরকারের কাছে। আন্দোলনের আকাঙ্ক্ষার মধ্যে তো প্রত্যাশাটা নিহিত আছে যে বৈষম্য বিরোধী আন্দোলন, ফলে সমাজের যত ধরনের বৈষম্য, সেটা মজুরি বৈষম্য বলি, নরনারীর বৈষম্য বলি, আদিবাসী বাঙালির বৈষম্য বলি, ধর্মীয় বৈষম্য বলি, সবচেয়ে বড় কথা যে আমাদের যে সাম্যের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটার যাত্রা শুরু হয়েছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিবন্ধকতা যা আছে, এটা আইন, বিচার এবং প্রশাসনে প্রত্যেকটা জায়গায় আমাদের আলো ফেলার সময় এসেছে। কালকেই আমরা সমাধান করে ফেলতে পারবো তা না, কিন্তু অন্ধকার যেখানে, আলোটা যেন সেখানে আমরা ফেলতে পারি। অনেক অনেক ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন এবং জনাব সোহরাব হাসান। আপনার প্রত্যাশাই আমাদের সকলের প্রত্যাশা, যেখানে অন্ধকার সেখানে যেন আলো ফেলতে পারি, আলো জ্বলতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।